আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো আমরা গতকালকে মাইটোসিসের আগ পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমরা মাইটোসিস পড়বো। ঠিক আছে, যে মাইটোসিস কি, মাইটোসিসের আগে কোষ চক্র আমরা দেখছিলাম, ইন্টারফেস দেখছিলাম। তো মাইটোসিসে মেইনলি কি হয় ওইটাও আমি দেখাইছিলাম, যে একটা কোষ মাইটোসিসে কি হয়, একটা কোষ বিভাজিত হয়ে যে দুইটা কোষ তৈরি করে, ওই দুইটা কোষ কিন্তু পুরোপুরি মাতৃকোষের মতোই হয়। ঠিক আছে, সব দিক দিয়ে সমান। যেমন এটা একটা কোষ, এটা যদি ক্রোমোজোম সংখ্যা 2n হয়, তাহলে যে দুইটা কোষ তৈরি হবে এই দুইটাও কি টুয়েন। ঠিক আছে, এদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, এদের আকার সবকিছুই মাতৃকোষের সমান, মানে হুবহু গুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি করবে। এটা হলো মাইটোসিস, বুঝছো কিনা? তো মাইটোসিসের দুইটা স্টেপ আছে, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, জাস্ট নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। তো এই দুইটা তোমরা মনে রাখবে, যে ক্যারিওকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, একটা নিউক্লিয়াস থেকে যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়, এইটা একটা কোষ, কোষের মধ্যে এটা একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এটা একটা নিউক্লিয়াস। তাহলে এখান থেকে দুইটা কোষ, এই দুইটা কোষ তৈরি হওয়ার আগে মনে করো, তাহলে এই যে এখান থেকে দুইটা কোষ তৈরি হওয়ার আগে কি হয় জানো? প্রথমে এই যে নিউক্লিয়াসটা, এটা নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াসটা আগে কি হয়ে যায়, এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একই আকারের দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা নিউক্লিয়াসের বিভাজন হলো। আর এটা কিন্তু সাইটোপ্লাজম, এটা হলো সাইটোপ্লাজম। তাহলে এরপরে কি হয়, এই সাইটোপ্লাজমটা মাঝ বরাবর ভাগ হয়ে যায়, এরকম এ বরাবর একটু ভাগ হয়ে যায়। ঠিক আছে, একটু ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে তারপর দুইটা কোষ তৈরি করে ফেলে। ঠিক আছে, এই দুইটা কোষে এই দুইটা নিউক্লিয়াস চলে যায়, বুঝছো? তাহলে আগে নিউক্লিয়াসটার বিভাজন হইতেছে, পরে নিউক্লিয়াস দুইটা আলাদা আলাদা তৈরি করতেছে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করতেছে, এটা হলো ক্যারিওকাইনেসিস। আর এরপরে এই যে সাদা সাদা মানে পুরা গোলটা সাইটোপ্লাজমটা, এটা মাঝখানে যে ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, দুইটা কোষ তৈরি করে, কারণ আমরা জানি একটা কোষ একটা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দিয়ে গঠিত। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজিত হয়, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে। তাহলে ওই নিউক্লিয়াসটা যে বিভাজিত হইতেছে, মানে ক্যারিওকাইনেসিস, ওই নিউক্লিয়াসটা কিন্তু এত ইজিতে ভাগ হয়ে যায় না। ঠিক আছে, একটা থেকে যে দুইটা তৈরি করলো এত সহজে হয় না, এটা জটিল একটা প্রসেসে হয়। এই প্রসেসগুলোরে 5টা ভাগে ভাগ করছে। ঠিক আছে, তাহলে 5টা স্টেপের মাধ্যমে ওই একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হইতেছে। ঠিক আছে, 5টা স্টেপের মাধ্যমে। তো একটা হলো প্রোফেজ, 2 নাম্বারটা হলো প্রোমেটাফেজ। ঠিক আছে, প্রোমেটাফেজ। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হলো মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজের আগে যেটা হলো প্রোমেটাফেজ। মেটাফেজের পর কি অ্যানাফেজ, অ্যানাফেজের পর কি এই যে টেলোফেজ। তো টেলোফেজে যাওয়ার পর দেখবে যে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো, এই যে টেলোফেজ দেখছো, এই যে টেলোফেজে কি হয়েছে দেখো, এই যে দুইটা নিউক্লিয়াস। কিন্তু কোষ বিভাজন শুরু হয়েছিল কিন্তু একটাই নিউক্লিয়াস ছিল, কিন্তু এখন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পর এই যে টোটাল সাইটোপ্লাজমগুলো এগুলো আছে, এই সাইটোপ্লাজম মাঝ বরাবর যে ভাগ হয়ে গেছে দেখছো, ভাগ হয়ে, এই যে দেখো এই যে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ভাগে এই যে দুইটা কোষ তৈরি করছে, এটা একটা কোষ, এটা একটা কোষ। ঠিক আছে, তাহলে এইটাই, তাহলে প্রথমে ওই ক্যারিওকাইনেসিস মানে দুইটা নিউক্লিয়াস যে তৈরি হইতেছে, এইটা দেখো 5টা স্টেপের মাধ্যমে তৈরি হইতেছে। তো প্রত্যেকটাই কি কি পরিবর্তন হইতেছে এটা আমরা একটু দেখি। তাহলে প্রোফেজ, তাহলে নর্মাল অবস্থায় বলছিলাম যে নিউক্লিয়াসে থাকে ক্রোমাটিন জালিকা, তাই না? এই ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে নর্মালি পানি এদের থেকে কমে যায়, ক্রোমাটিন জালিকাগুলো পানি বিয়োজিত করে আস্তে আস্তে খাটো আর মোটা হইতে থাকে। খাটো আর মোটা হয়ে এই যে এরকম ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, কারণ আমি ক্রোমোজোম বলছিলাম কারণ নর্মাল কোষে কিন্তু ক্রোমোজোম থাকে না, ক্রোমাটিন জালিকাটাই থাকে। যখন কোষটা বিভাজিত হয় তখন ওই ক্রোমাটিন জালিকাগুলা পানি বিয়োজন করে, পানি ওদের কাছে যেগুলো ছিল ওগুলো ছেড়ে দেয়, পানি বিয়োজনগুলো ওরা খাটো আর মোটা হয়ে যায়। ঠিক আছে, তখন তুমি ওই সুতার মতো জিনিসগুলোর একটু মোটা দেখতে পাও। ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাও। তাহলে প্রোফেজ ওইটাই বলছে, দেখো মাইটোসিসের প্রথম পর্যায়কে প্রোফেজ বলে, এটা মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। তাহলে এটা তোমাদের এমসিকিউর জন্য লাগবে, যে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, মানে এখানে সব থেকে বেশি সময় নেয়। ঠিক আছে, যে 5টা স্টেপ আছে মাইটোসিসের মধ্যে, তার মধ্যে সব থেকে বেশি সময় নেয় এই প্রোফেজে। তাহলে এটা সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। তারপর এখানে কি হয়, যে ক্রোমোজোমগুলো, এই দেখো ক্রোমোজোমগুলো মানে ক্রোমাটিন জালিকা যেগুলো আছে ওগুলো জল বিয়োজনে আরম্ভ হয়, ক্রমাগত জল বিয়োজনের ফলে এগুলো নর্মালি সংকুচিত হয়ে কি হয়, মোটা হয়। দেখছো, খাটো ও মোটা হতে শুরু করে। ঠিক আছে, তাহলে নর্মালি জল বিয়োজন, তাহলে এমসিকিউ একটা আছে জল বিয়োজন মেইনলি কোথায় হয়, মেইনলি তাহলে প্রোফেসে কি হয়, যে জল বিয়োজন ঘটে। ঠিক আছে, পানি বিয়োজিত হয়, আর এরা নর্মালি খাটো আর মোটা হতে থাকে, বুঝছো? তাহলে এ পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে এটা মনে রাখবা যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়াসের মাঝখানে এই যে নিউক্লিওলাস যে এটা, আর এই যে এটা হলো নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, সবার বাইরের যে আবরণ নিউক্লিয়াসের।
তাহলে এগুলা বিলুপ্ত ঘটতে থাকে, ঠিক আছে, এই পর্যায়ে শেষের দিকে। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা যদি একটু মনে রাখো প্রোফেজ থেকে, তাইলেই। আর প্রোফেজের চিত্রটা একটু দেখবা, ঠিক আছে, এই যে চিত্রটা, ঠিক আছে, এই যে চিত্র কি কি দেখাইছে এখানে, কোষ প্রাচীর সবার বাইরে, কোষ ঝিল্লি তার ভিতরে যেটা ওইটা, নিউক্লিয়ার এনভেলপ দেখছো, এখানে সেন্ট্রোমিয়ার, এই যে একটা ক্রোমোজোম, এই যে এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মনে করো যে এরকম 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 থাকে, ঠিক আছে। তো এই মাঝখানেরটা হলো সেন্ট্রোমিয়ার, এই মাঝখানেরটা হলো সেন্ট্রোমিয়ার, বুঝছো। আর এগুলা হলো বাহু, ঠিক আছে, দুই পাশে এগুলা বাহু, আর মাঝখানে সেন্ট্রোমিয়ার। তাহলে প্রোফেজ সম্পর্কে তোমরা এতটুকুই মোটামুটি যদি জানো যে এটা সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, এখানে জল বিয়োজন ঘটে, এই দশার শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুটি সূত্রে বিভক্ত হয়, প্রতিটি সূত্রে ক্রোমাটিড বলে। আচ্ছা, এই যে দেখো নরমালি এই যে প্রথমে তুমি যদি একটা ইন্টারফেস অবস্থায় দেখো, ইন্টারফেস অবস্থায় কি ছিল জানো, ইন্টারফেস অবস্থায় নরমালি যে ক্রোমাটিন এরকম জালিকা ছিল, ঠিক আছে, ক্রোমাটিন জালিকা ছিল। কিন্তু এই প্রোফেজে জাস্ট এরা কি হয়, এদের মধ্যে জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটার পর নরমালি এরা কি করে, এই যে এরকম তৈরি করে, ঠিক আছে, মানে এরকম, ঠিক আছে, এরকম, মানে দুইটা, এদের মাঝখানে থাকে তোমার এরকম থাকে, ঠিক আছে, দুইটা বাহু থাকবে। কিন্তু কি হয় জানো, এই যে বাহুটা যেটা আছে এটার এই মাঝ বরাবর ভাগ হয়ে যায়, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা গোলই থাকে মাঝখানে সেন্ট্রোমিয়ার। কিন্তু এই যে নরমালি একটা দেখতেছো না, এটা কি হয়ে যায়, এইরকম দুই ভাগে ভাগ হয়ে যায়, চিকন দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু প্রোফেসে হয়, ঠিক আছে। তাহলে এই যে একটা বাহু ছিল যেটারে ভাগ হয়ে দুইটা, তো এগুলারে বলে ক্রোমাটিড, বুঝছো কিনা, যে এগুলারে বলে ক্রোমাটিড, ঠিক আছে। এই যে এই পাশের এইটা আর এইটা মিলে একটা ক্রোমাটিড, আর এই পাশে এইটা আর এইটা মিলে একটা ক্রোমাটিড, ঠিক আছে। একটার উপর আর নিচ মিলে একটা ক্রোমাটিড, এইটার উপর আর এইটার নিচ মিলে আরেকটা ক্রোমাটিড, ঠিক আছে। এই দুইটা মিলে একটা ক্রোমাটিড, এই দুইটা মিলে একটা ক্রোমাটিড। তাহলে নরমালি যে একটাই নরমালি এরকম ছিল, একটা লম্বা লম্বা ছিল এরকম, কিন্তু এইটার মাঝখানে মাঝখানে সেন্ট্রোমিয়ারটা ওই মাঝখানে গোলটাই থাকে। কিন্তু এই যে বাহুগুলো নরমালি আছে এদের মাঝখানে এরকম ভাগ হয়ে যায়, ঠিক আছে, ভাগ হয়ে দুইটা তৈরি করে, দুইটা করে দুইটা ক্রোমাটিড তৈরি করে, ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো যে ক্রোমাটিড দুইটা, এই যে দেখছো এই যে এই যে এই জায়গাটা, আগে নরমালি এই যে দেখো এখানে নরমালি এই যে দেখছো এই যে দুইটা করে সুতা দেখছো, এটার এই পাশে দুইটা সুতা, এটার এই পাশে দুইটা সুতা, তো এটার এই পাশে একটা সুতা আর এই পাশে একটা সুতা মিলে একটা ক্রোমাটিড, তেমনি এটার এই পাশে একটা সুতা এই পাশে একটা সুতা মিলে একটা ক্রোমাটিড, তাহলে দুইটা ক্রোমাটিড হইতেছে, ঠিক আছে। তাহলে এই ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাগ হয়ে জাস্ট দুইটা করে কি দুইটা সূত্র, এগুলারে বলে ক্রোমাটিড। আচ্ছা, তাইলে এখন ক্রোমাটিডে ভাগ হলে, আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, তারপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আচ্ছা, এই পর্যায়ে স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টির তৈরির সূচনা হয়, এটা এটা এখানে স্পিন্ডল তন্তুটা কি এর পরের ধাপে আরেকটু ক্লিয়ার বোঝা যাবে, যে স্পিন্ডল তন্তু যেটা সেটা এই ধাপে তৈরির সূচনা ঘটে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে কি প্রাণী কোষের সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হলেও উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নরমালি সেন্ট্রিওল কিন্তু স্পিন্ডল তন্তু তৈরি করে, এটা হলো প্রাণী কোষে, কারণ ওই সেন্ট্রিওলের যখন আমরা কাজ পড়ছি তখন কিন্তু আমরা এখানে এটা তোমাদের পড়াইছি, সেন্ট্রিওলের কাজ কি, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে, সেটা হলো প্রাণী কোষে। কিন্তু উদ্ভিদ কোষে ওই স্পিন্ডল তন্তু তৈরি হয়, কিন্তু সেটা কে তৈরি করে না, সেন্ট্রিওল তৈরি করে না, সেটা তৈরি করে মাইক্রোটিউবিউলস, ঠিক আছে। এবার আসো প্রোমেটাফেজ, ঠিক আছে। তাহলে প্রোমেটাফেজে কি হইতেছে, আচ্ছা, তাহলে এই প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ মানে মেটাফেজের আগে যেটা হয় এটা, ঠিক আছে। মেটাফেজ মানে মধ্য পর্যায়, ঠিক আছে, মেটা মানে মাঝখানে, তাহলে মেটাফেজ হলো মাঝখানে, আর প্রোমেটাফেজ মানে কি, মাঝখানের আগে, এই যে প্রাক মধ্য পর্যায়, ঠিক আছে, মাঝখানের আগের পর্যায়ে যেটা ওইটা। তাহলে এই প্রোমেটাফেজ থেকে একটা এমসিকিউ খুবই আসে, সব থেকে একটা এমসিকিউ আসে যেখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ঠিক আছে। আমাদের এমসিকিউ একটা আসে যে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়, সেটা হলো প্রোমেটাফেজে। তাহলে দেখো এই পর্যায়ে কি হয়, এটা হলো সব থেকে স্থায়ী স্বল্প স্থায়ী পর্যায়, দেখছো, এটা খুবই অল্প সময় হয়। তাহলে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রোফেজ, আর স্বল্প স্থায়ী পর্যায়ে কিন্তু প্রোমেটাফেজ, ঠিক আছে। এখানে দেখো এই যে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয় কিন্তু আগে আমরা দেখছি, আচ্ছা, আগে আমরা দেখছি স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, কিন্তু স্পিন্ডল যন্ত্র যেটা সেটা প্রোমেটাফেজে তৈরি। স্পিন্ডল যন্ত্র এই যে এটা দেখছো, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, এই যে মেইনলি এই যে এরকম এরকম এরকম, এগুলা মেইনলি কি স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। এরা হলো স্পিন্ডল যন্ত্র, এটা মনে রাখবা। এই দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হইতেছে কিন্তু প্রোমেটাফেজ পর্যায়ে, ঠিক আছে। তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে এই যে এরকম এরকম তৈরি হইতেছে, এগুলা হলো প্রত্যেকটা কি স্পিন্ডল যন্ত্র, বুঝছো।
আর এই স্পিন্ডল যন্ত্রে এই যে ক্রোমোজোমগুলো দেখো সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু কি হয়েছে, এই স্পিন্ডল যন্ত্রে যে রেখা বরাবরই যুক্ত থাকতেছে, দেখছো কিনা, যে এই যে ক্রোমোজোমগুলা দেখছো, এই যে ক্রোমোজোমগুলো যে এই যে সেন্ট্রোমিয়ার মাঝখানে যে গোলটা, এরা কিন্তু এই লাইন বরাবরই যুক্ত আছে। তাহলে এই লাইন বরাবর যেই তন্তুর সাথে এরা যুক্ত থাকে এদের বলে আকর্ষণ তন্তু, বুঝছো? তাহলে আকর্ষণ তন্তুর মাধ্যমে এরা ওই স্পিন্ডল যন্ত্রের লাইনগুলোর সাথে যুক্ত থাকে, ঠিক আছে? আমি একটু পড়ি ভিতরে, দেখো এই যে ট্র্যাকশন তন্তু, ঠিক আছে, এখানে লাস্টে দেখা আছে, দেখো। আচ্ছা, এখানে তারপরে যে স্পিন্ডল যন্ত্রে তৈরি হয়, 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রে তৈরি হয়। তারপর এখানে কি, আচ্ছা তারপর এখানে কি এই পর্যায়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, ঠিক আছে। আমরা দেখছি প্রোফেসে বিলুপ্ত ঘটতে থাকে, কিন্তু মেটাফেসে কিন্তু কি বিলুপ্ত ঘটে যায়, ঠিক আছে। তারপর প্রো মেটাফেসে উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিন সমৃদ্ধ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ওটা তো দেখলাম। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। এই যে এবার দেখো বিষুবীয় অঞ্চল কোনটা, এই যে এগুলা কিন্তু মেরু অঞ্চল, বুঝছো, এই যে এটা মেরু অঞ্চল, এইটা হলো মেরু অঞ্চল, কিন্তু এদের যে এই যে মাঝ বরাবর যে জায়গাটা এটা হলো বিষুবীয় অঞ্চল, ঠিক আছে, এই যে বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চল হলো 2 মেরুর মাঝখানের জায়গাটা বিষুবীয় অঞ্চল, একবারে মিডিল বরাবর বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আর এগুলা হলো মেরু অঞ্চল। আচ্ছা আচ্ছা, এই বিষুবীয় অঞ্চল বলে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল ফাইবার বলে। আচ্ছা, প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে। হ্যাঁ, এই সময় একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোম ইউনিট বলে। আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলে। এই ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে, বুঝছো, এই যে যেটা বললাম, এই যে দেখছো এই যে এখানে তাহলে এই যে দেখছো এই যে এইটা এইটা এই যে সেন্ট্রোমিয়ার গুলা এই যে স্পিন্ডল যন্ত্রের একটা নির্দিষ্ট লাইন বরাবর যে যুক্ত আছে, এরা হলো আকর্ষণ তন্তুর মাধ্যমে যুক্ত আছে। তো এই আকর্ষণ তন্তুর মাধ্যমে যখন এই স্পিন্ডল যন্ত্রের লাইন বরাবর এরা যুক্ত থাকে, তখন এরা হালকা আন্দোলিত হয়, ঠিক আছে, একটু নড়াচড়া করে। তো এইটারে বলে ক্রোমোজোম ইউনিট, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের যে রেখাগুলো আছে এই রেখাগুলোর সাথে যুক্ত হওয়ার সময় যুক্ত হয় ট্রাকশন ফাইবার বা স্পিন্ডল তন্তুর মাধ্যমে, ঠিক আছে। ট্রাকশন ফাইবার বা স্পিন্ডল তন্তুর মাধ্যমে এগুলা যুক্ত হয়, আর যুক্ত হওয়ার সময় এরা আন্দোলিত হয়, যেটাকে ক্রোমোজোম ইউনিট বলে, ঠিক আছে। তাহলে ট্রাকশন ফাইবারে যেখানে তোমার চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে যে মাঝখানে এই রেখাগুলো হলো ট্রাকশন ফাইবার, ঠিক আছে। তাহলে এই ক্রোমোজোমগুলো এই ট্রাকশন ফাইবারে যখন যুক্ত হইতে যায় তখন আন্দোলিত হয়, যারে কি বলে, ক্রোমোজোম ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকুই এটা মোটামুটি এতটুকুই এখানে আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে কাইনেকোডের মোটর প্রোটিন যুক্ত থাকে। আচ্ছা, এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ না। এবার খুব গুরুত্বপূর্ণ মেটাফেজ পর্যায়ে আমরা দেখি। মেটাফেজ পর্যায়ে মানে কি, মেটা মানে মাঝখানে, মানে এই ক্ষেত্রে আমার যে এই যে ক্রোমোজোমগুলো তৈরি হলো এরা কিন্তু একবারে মাঝখানে থাকবে, ঠিক আছে। তো এখানে এরা মাঝখানে থাকবে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে মধ্য পর্যায়ে, এই পর্যায়ে সমস্ত ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে। বিষুবীয় অঞ্চল মানে কি, একবারে মধ্য অঞ্চল যেটা। আচ্ছা, এটা তো মেটাফেসই আমরা দেখলাম, ওই মেটাফেস, ঠিক আছে। এটা হলো প্রো মেটাফেস, আমি একটু ওইটাতে তোমাদের দেখায় ফেলছি। তাহলে প্রো মেটাফেস ওইটা একই, দেখো। কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার গুলো নর্মালি কিন্তু একদম মিডল বরাবর নাই, একবারে মিডল বরাবর নাই, এখানে আছে কেউ, এখানে আছে কেউ, কিন্তু এই মেটাফেসে দেখো একবারে মিডল বরাবর চলে গেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার গুলো একবারে মিডল বরাবর থাকে। কোষ বিভাজনে মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এই যে ক্রোমোজোমগুলো একবারে বিষুবীয় অঞ্চল মানে একবারে মধ্য বরাবর যে যুক্ত আছে, হ্যাঁ সাজানো আছে, এটারে বলে মেটাকাইনেসিস, ঠিক আছে। আচ্ছা, মেটাকাইনেসিস। তারপর দেখো এইখানে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর মোটা হয়, এটা মনে রাখা লাগবে। ক্রোমোজোমগুলো এই যে দেখো সবচেয়ে বেশি খাটো আর মোটা হয়, ঠিক আছে, সবচেয়ে বেশি খাটো আর মোটা হয় এই, ঠিক আছে। এখানে আবার সুপার কয়েলিং হয়, ক্রোমোজোমগুলোর সুপার কয়েলিং হয়, ঠিক আছে। তাইলে এখানে সব থেকে খাটো আর মোটা হয়, একসাথে এরা ঘনীভূত হয়, এটা বলে সুপার কয়েলিং, বুঝছো। ফলে তুমি এখানে স্পষ্ট দেখতে পাবা ক্রোমোজোমের গঠন, তুমি যদি বলে 5টা পর্যায়ের কোন পর্যায়ে স্পষ্ট দেখতে পাবা, সেটা হলো মেটাফেজ পর্যায়ে, বুঝছো। আর এখানে সুপার কয়েলিং হয়, মানে এরা পেঁচায় 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 তো অনেক মোটা হয়ে যায়, তো এখানে তুমি দেখতে পাবা। তাহলে দেখো এই যে লাস্টের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। দেখো এই যে দেখো, এই যে তুমি তো তোমার তো আমি দেখাচ্ছি যে এরকম ছিল না, এরকম দুইটা ছিল, এরকম এরকম দুইটা ছিল, সেন্টিমিটার তো একটাই ছিল, তাই না।
এরকম এটা কিন্তু প্রোফেজ পর্যায়ে হয়ে গেছে, কারণ প্রোফেজ আগে ছিল এরকম, এখান থেকে এদের মাঝখানে ভাগ হয়ে এটা দুইটা তৈরি করে ফেলছে, নিচেটা আবার দুইটা তৈরি করে ফেলছে, ঠিক আছে, দুইটা ক্রোমাটিড তৈরি করছে, যেমন এটা একটা ক্রোমাটিড আর এইটা একটা ক্রোমাটিড, ঠিক আছে। তো ওদের সেন্ট্রোমিয়ার থাকে একটাই, কিন্তু মেটাফেজ পর্যায়ের লাস্টের দিকে কি হয়, এই সেন্ট্রোমিয়ারটা মিডল বরাবর ভাগ হয়ে যায়, ফলে ওরা এরকম একটা আর একটা এরকম একটা দুইটা ক্রোমাটিড তৈরি করে, বুঝছো কিনা, দুইটা ক্রোমাটিড তৈরি করে, ঠিক আছে। এই সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হওয়ার কারণে এদের এখন অপত্য ক্রোমোজোম বলে, বুঝছো। আগে সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছিল না, এই জন্য এদের ক্রোমাটিড বলছি আমরা। এই যে এই পাশে মানে এই যে একটা এটা মিলে একটা ক্রোমাটিড, এটা মিলে একটা ক্রোমাটিড, কিন্তু ওদের সেন্ট্রোমিয়ার একটাই ছিল। তো সেন্ট্রোমিয়ার মাঝখানের গোল্ডাটা যদি একটাই থাকে, আর নর্মালি এরকম যদি চারটা থাকে, তাহলে আমরা বলি দুইটা ক্রোমাটিড। কিন্তু এদের যদি মাঝখান বরাবর ভাগ করে দাও, তাহলে এই যে দুইটা তৈরি করছে এদের আমরা বলি ক্রোমোজোম, ঠিক আছে। কারণ ক্রোমোজোমে তোমার ওই যে একটা সেন্ট্রোমিয়ার থাকবে আর দুই পাশে একটা একটা করে বাহু থাকবে, এটা হলো ক্রোমোজোম। ফলে এরা কি করলো, অপত্য ক্রোমোজোম তৈরি করলো। ফলে দেখো প্রোফেজ শুরু হয়েছিল কিন্তু এমন একটা থেকে, তাই না, কিন্তু মেটাফেজ শেষে আমরা পাইতেছি এরকম দুইটা পাই যাইতেছি, তাই না, একটা থেকে দুইটা পাইতেছি। ফলে প্রোফেজ শুরু হয়েছিল একটা ক্রোমোজোম থেকে, মেটাফেজ শেষে আমরা দুইটা ক্রোমোজোম পাইলাম। আর এদের মাঝখানের একটা অবস্থা ছিল এরকম, যাদের আমরা দুইটা ক্রোমাটিড বলছি, যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাই না, এদের বলা সিস্টার ক্রোমাটিড। যেহেতু একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড তৈরি হয়েছিল, শুধু বাহুগুলা ভাগ হয়ে গেছিল, সেন্টিমিটার ওইভাবেই ছিল, এই জন্য ক্রোমাটিড বলে। যেহেতু দুইটা ক্রোমাটিড একই ক্রোমোজোমে, এই জন্য এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে, বুঝছো। তাহলে মেটাফেজের শেষে কিন্তু আমরা দুইটা করে ক্রোমোজোম পাইলাম। তাহলে মেটাফেজের শেষে দেখো, মেটাফেজের শেষে এই যে অ্যানাফেজ যে আমরা এখন শুরু করব, এই যে দুইটা, এই যে অ্যানাফেজ তাহলে শুরু করলাম, এই যে দেখছো এখানে কিন্তু আমরা আগে দেখছিলাম একটা, তাই না, এরকম এরকম ছিল, কিন্তু এখানে জাস্ট ভাগ হয়ে কি তৈরি করছে, এরকম দুইটা তৈরি করছে। আর এই যে একটা মাঝখানে কিন্তু একটা ছিল, দেখো এই যে মেটাফেসের মাঝখানে কিন্তু একটা দুই প্রান্ত ছিল, তো এদের মাঝখানে বরাবর ভাগ হয়ে অর্ধেক এই পাশে চলে গেছে আর অর্ধেক এই পাশে চলে গেছে, ঠিক আছে। ফলে এই যে দেখো, এই যে এইটা আর এইটা মিলে কিন্তু একটা ছিল, কিন্তু এই ভাগ হওয়ার পর এইদিকে দৌড় মারছে, এইদিকে দৌড় মারছে, বুঝছো। তাহলে অ্যানাফেজ পর্যায়ে কি হয়, মেটাফেজ পর্যায়ে লাস্টের দিকে তো ভাগ হয়ে গেছে, অ্যানাফেজ পর্যায়ে ওরা বিপরীত দিকে যায়, ঠিক আছে। এই যে দেখো অবতক ক্রোমোজোম গুলো বেশিরভাগ অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যায়, দেখো এরা এখন বিপরীত মেরুর দিকে গেছে, ঠিক আছে। তো সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। দেখো যখন এরা এরকম ছিল তখন কিন্তু এরা দুইটা ক্রোমাটিড ছিল, এই একটা, কিন্তু ভাগ হওয়ার পর এই যে দেখো এরা ক্রোমোজোম হয়ে গেছে, অপত্য ক্রোমোজোম। তাহলে ওই ক্রোমাটিডগুলো ভাগ হওয়ার পর অপত্য ক্রোমোজোম গঠন করছে, তাই না, অপত্য ক্রোমোজোম গঠন করে, এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম ওর বিপরীত মেরুর দিকে যায়। তো অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলনে সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী। দেখো এই যে প্রত্যেকটার সেন্ট্রোমিয়ার মানে এই যে গোল্লাটা কিন্তু সামনে আছে, তাই না, গোল্লাটা সামনে মানে গোল্লাটা ড্রাইভার, তাই না, ড্রাইভারের মতো সে আগে যাইতেছে, আর বাহু দুইটা কিন্তু পিছনের দিকে। তেমনি এইদিকে দেখো এই যে সেন্ট্রোমিয়ার সামনের দিকে আছে আর বাহু দুইটা কিন্তু পিছনের দিকে। তাহলে এইটাই ওরা বলছে। তো এই জন্য এটা দেখো কারো ক্ষেত্রে এটা এরকম দেখা যাইতেছে যখন সামনের দিকে সে যাইতেছে, তাই না, কারো ক্ষেত্রে কিন্তু এরকম একটু এইরকম দেখা যাইতেছে। তাহলে এই যে দেখো এটা আবার এল এর মতো হইছে, এটা কিন্তু উল্টা ভি এর মতো হইছে। তো এই আকারগুলোর জন্য ভি এল জে আই চারটা নাম আছে, ভি এল জে আই, ঠিক আছে। এটা হলো মেটাসেন্ট্রিক, কারণ একবারে মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এটা হলো এল, এটা হলো সাবমেটা, ভি এল হলো সাবমেটা, জে জে হলো কি একরো, ঠিক আছে। আর আই হলো টেলো, বুঝছো। এটা দেখা যায় কেমন দেখা যায়, ওই যে বললাম যে কারো এক প্রান্তটা লম্বা এক প্রান্তটা খাটো, কারো দুই প্রান্ত সমান, কারো এক প্রান্তটা একদমই খাটো, তো এটা আবার জে এর মতো দেখা যায়, তাই না। যে তোমরা লেখছো এরকম করে, তাহলে যে এক প্রান্ত মনে করে একবারে খাটো, এখানে থাকে সেন্ট্রোমিয়ার, এই বাহুটা একবারে ছোট, এই বাহুটা একবারে বড়, তাহলে ওরা দেখা যায় জে এর মতো। হ্যাঁ, তো এইরকম মানে এগুলা ভি এল জে এরকম করছে। তো তোমাদের এখানে মনে রাখা লাগবে এমসিকিউ খুবই আসে, ভিটা কি মেটাসেন্ট্রিক, তাই না। তোমরা ভি তো দেখতেছো যে ভি মানে দুই বাহুটা সমান, মাঝখানে সেন্ট্রোমিয়ার, এই বাহুটা সমান এই বাহুটা সমান, মানে সেন্ট্রোমিয়ার একবার মাঝখানে আসে না, মাঝখানে থেকে মেটা, এই জন্য ভি হলো মেটা। এল হলো সাবমেটা, এল দেখো এরকম মানে এক প্রান্তটা একটু বেশি বড়, এখানে আছে সেন্ট্রোমিয়ার, এক প্রান্ত বেশি বড় আরেক প্রান্তটা একটু ছোট, এই জন্য জাস্ট মিডিলে থাকার কথা ছিল, কিন্তু মিডিল থেকে একটু নিচে চলে আসে সেন্ট্রোমিয়ারটা, এই জন্য একটার একটু বড় বানাই দিছে, একটা ছোট বানাই দিছে। তো এইটা হলো সাবমেটা, ঠিক আছে। আর জে হলো একরো, আই হলো টেলো। তাহলে মেটা সাবমেটা তোমরা অনেকবার উচ্চারণ করবা, ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই, বারবার উচ্চারণ করবা, ঠিক আছে। ভি এল জে এটা যদি উচ্চারণ করো, আর সাবমেটা মেটা সাবমেটা একরো টেলো,
তো মেটা সাবমেটা এটা সবাই প্রথম দুইবার বলো। তাহলে তোমরা ভিএল যেহেতু প্রথমে বলো আর মেটা সাবমেটা প্রথমে বলো, ফলে ভি হলো মেটা, এল হলো সাবমেটা। কিন্তু উল্টাপাল্টা করো লাস্টে যে টেলোসেন্ট্রিক কি জে না আই, অ্যাক্রোসেন্ট্রিক জে না আই, এই লাস্টে দুইটা উল্টাপাল্টা করো। তাহলে এটা তোমাদের মনে রাখবা টাই দিয়ে, ঠিক আছে, টি আই। টিতে টেলোসেন্ট্রিক দেখতে কার মতো, আয়ের মতো, ঠিক আছে, এই দেখো টেলোসেন্ট্রিক আয়ের মতো, তো এটা তোমরা টাই দিয়ে মনে রাখবা, টাই, ঠিক আছে, টাই টেলোসেন্ট্রিক আয়ের মতো, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতো। আর ভি এল মানে মেটা সাবমেটা, ভি তো অবশ্যই মেটা, এল তো অবশ্যই সাবমেটা, তাহলে ওটা তোমাদের ভুল হবে, ঠিক আছে। তাহলে এই কিওয়ার্ডগুলো মনে রাখছো। আর এই যে টেলোফেসে কি হয় দেখো, ওরা কিন্তু বিপরীত দিকে যাওয়া শুরু করছে, তাহলে বিপরীত দিকে এই চারটা যায় একটু গোল তৈরি করবে, আর এই চারটা যায় একটু গোল তৈরি করবে। দেখো এরা কিন্তু ক্রোমাটিন জালিকা, তাই না? তো এরা তো এখন নিউক্লিয়াস, আমার তো টার্গেটে আমি তোমাদের বলছি যে দুইটা তো আমার নিউক্লিয়াস তৈরি করতে হবে। তাহলে এই চারটা কি করবে, এখন এই পাশে যায়, এরা তো ক্রোমাটিন জালিকা, তাহলে এর পাশে আবার নিউক্লিয়ার মেমব্রেন গঠন করতে হবে, তাই না? ক্রোমাটিন জালিকা চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিয়াস গঠন করতে হবে। এগুলা কিন্তু প্রোফেসে হ্রাস পাইছিল, মনে আছে তোমাদের? প্রোফেসে কিন্তু এগুলা ছিল, প্রোফেস শুরু হয়েছে, এগুলা ছিল কিন্তু প্রোফেসে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস হ্রাস পাইছিল, বিলুপ্ত হয়েছিল। কিন্তু এখন তো যেহেতু আমার দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এখন তো আমার নিউক্লিয়াস তৈরি করতে গেলে তো শুধু ক্রোমাটিন জালিকা দিয়ে তৈরি হবে না, ক্রোমোজোমই লাগবে না, সাথে তো আমার নিউক্লিয়াস লাগবে, এদের চারপাশে গোল্লা মেমব্রেন লাগবে। তো এই জিনিসগুলো আবার টেলোফেসে তখন কি হয়, প্রোফেসেরই উল্টা, ঠিক আছে, প্রোফেসে হ্রাস পাইছিল, কারণ আমার ওই বাইরের যে এই যে একটা নিউক্লিয়াসের বাইরে এই যে ক্রোমোজোমগুলো আছে, এটারে আমার আগে ভাঙতে হবে, ভাঙার পর যে এই যে ক্রোমাটিন জালিকাগুলো আছে এদের আমার কপি করে ডাবল তৈরি করতে হবে, ঠিক আছে। ডাবল তৈরি আমি যখন করলাম তখন এগুলার চারপাশে আবার আমার আবরণ দিতে হবে, তাহলেই তো একটা স্টেবল নিউক্লিয়াস, সুন্দর নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে প্রথমে আমি ভাঙছি, প্রোফেসে আমি ভাঙলাম, ভেঙে আমি কি করলাম, প্রোফেসের লাস্ট পর্যায়ে ক্রোমাটিড তৈরি হলো দুইটা, সেন্টিমেট্র ওইভাবেই ছিল। আর প্রো ম্যাটাফেসে তো জাস্ট ওই যে ওরা কি করছিল, তোমার মিডলের আগ বরাবর ছিল, বেশি কিছু হয় নাই। ম্যাটাফেসে ওরা কি হয়েছে, ডিরেক্ট দুইটা ক্রোমোজোম তৈরি করে ফেলছে। আর অ্যানাফেসে কি করছে, ওই দুইটা ক্রোমোজোম মানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি করে ফেলছে ম্যাটাফেসে। আর অ্যানাফেসে কি হয়েছে, ওই দুইটা ক্রোমোজোম বিপরীত দিকে গেছে, বিপরীত মেরুর দিকে যায়, ওই যে দুইটা এখন টেলোফেসে এখন কি হবে, ওই যে বিপরীত দিকে গেল ক্রোমোজোম গুলা, হ্যাঁ, মানে ওই আগের মতো, আগে এক সেট ক্রোমোজোম ছিল, এখন দুই সেট ক্রোমোজোম হয়ে গেল, দুই মেরুর দিকে গেল। এখন আমার আবার ওদের প্রোফেসে যেগুলো আমি বিলুপ্ত ঘটাইছি, যেগুলো আমি ভাঙছিলাম, ওগুলো আমার আবার জড়ো করে এখন আমি দুইটা তৈরি করবো, বুঝছো কিনা? বিষয়গুলো কিন্তু সহজ। এই যে দেখো, এই যে টেলোফেসে কি হয়েছে, এই যে এরা চারপাশে এই পাশে চারটা দেখো, এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা আছে, এদের বাইরে দেখো এই যে একটা কি, একটা নিউক্লিয়ার মেমব্রেন দিছি, আর একটা আমি কি দিছি, নিউক্লিয়াস দিছি, তাহলে এটা একটা সুন্দর একটা নিউক্লিয়াস হয়ে গেল, এটাও একটা সুন্দর নিউক্লিয়াস হয়ে গেল। তাহলে প্রোফেস দেখো আমি শুরু করছিলাম কিভাবে, দেখো এই যে প্রোফেস দেখছো, এই যে প্রোফেস দেখো, এই আদি অবস্থায় কিন্তু এটা ছিল, দেখো একটা গোল ছিল, মাঝখানে এরকম এল্লা ছিল, পরে আমি এটারে ভাঙলাম, এটারে আমি বিলুপ্ত করলাম, করার পর এই লাইনগুলোরে আমি কপি করে কি করলাম, ডাবল ক্রোমোজোম তৈরি করলাম, তারপর অর্ধেক আমি এই পাশে পাঠাইলাম, অর্ধেক আমি এই পাশে পাঠাইলাম, দেন আবার আমি বাইরে এদের আবরণগুলোরে দিলাম, ঠিক আছে, ভাঙ্গা কপি করলাম, আবার দুই পাশে দিয়া ওদের বাইরে আবার কি করলাম, যেগুলা ভাঙছিলাম ওগুলো আমি দিলাম। তাহলে টেলোফেসে কি হবে, ওই পর্যায়ের বিপরীত জিনিসগুলাই ঘটবে। কি ঘটবে, যে কোষ বিভাজনের পর্যায়ে অবতক ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলোতে আবার জল যোজন ঘটে, দেখছো? তার মানে আমি প্রোফেসে কি করছিলাম, পানি আমি সরাইছিলাম, পানি সরাই ওগুলারে খাটোমোটা করছিলাম, কিন্তু এগুলারে তো এখন আমার আগের মতো আবার ক্রোমাটিন জালিকা তৈরি করতে হবে, মানে চিকন বানাইতে হবে। তো এদের মধ্যে আমার আবার কি করতে হবে, পানি ঢুকাইতে হবে, ঠিক আছে। তাহলে আমি ওখানে যেহেতু জল বিয়োজন করছিলাম, এখানে আমি আবার জল যোজন করব, জাস্ট উল্টা। তাহলে এমসিকিউ যদি আসে টেলোফেসে কি হয়, জাস্ট প্রোফেসের উল্টা। প্রোফেসে তুমি পানি সরাইছো, এখানে পানি যুক্ত করবা। প্রোফেসে তুমি নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটাইতে চেষ্টা করছো, এখানে তুমি এগুলা আবার পুনরায় তৈরি করবা, ঠিক আছে। তাহলে এই দেখো টেলোফেস পর্যায়ে আমার কি হয়েছে, দুইটা নিউক্লিয়াস তৈরি করে ফেলছে। তাহলে প্রোফেসে শুরু করছিলাম একটা গোল্লা দিয়া, এখন আমি দুইটা গোল্লা পেয়ে গেছি। এখন আমার এই যে এগুলা কিন্তু সাইটোপ্লাজম, তাহলে এই মাছ বরাবর আমার ভাঙতে হবে, ভেঙে যদি আমি এখানে একটা সেপারেট করে দেই, দুইটারে যদি এরকম সেপারেট করে দেই, তাহলে আমার দুইটা কোষ তৈরি হবে, কারণ এটা সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, তাই না? তো কেবল আমি নিউক্লিয়াসে ভাগ করছি, কিন্তু সাইটোপ্লাজমে ভাগ করি নাই। তো এই জন্য টেলোফেস পর্যায়ে কি হয়, জাস্ট টেলোফেস পর্যায়ের পরে এখন আমার সাইটোকাইনেসিস ঘটাইতে হবে। তাহলে দেখো এই যে সাইটোকাইনেসিস এখন আছে, ঠিক আছে। তাহলে ক্যারিওকাইনেসিসের ওই 5টা ধাপ, বুঝছো? মাইটোসিসের যে 5টা ধাপ মানে কি, ক্যারিওকাইনেসিসেরই 5টা ধাপ, ঠিক আছে। তো এতক্ষণ যে 5টা ধাপ আমরা দেখলাম ওটা মেইনলি ক্যারিওকাইনেসিস দেখলাম। এখন সাইটোকাইনেসিস, এই যে মাঝ বরাবর আমরা ভাগ করে জাস্ট সাইটোপ্লাজম, এই যে এই জিনিসগুলো সাইটোপ্লাজমগুলো আমরা এগুলো আলাদা করে দেবো, ঠিক আছে। দুইজনে সেপারেট করে এর একটা গোল্লা বানাই দিলাম, বড় এর একটা গোল্লা বানাই দিলাম, এর মাঝখানে একটা নিউক্লিয়াস, এর মাঝখানে একটা নিউক্লিয়াস। তাহলে একটা কোষ থেকে আমি দুইটা কোষ পাইলাম। তাহলে মাইটোসিসটা
এই ক্যারিওকাইনেসিস যেটা 5টা স্টেপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ আর সাইটোকাইনেসিস, জাস্ট সাইটোপ্লাজমের বিভাজন। তো সাইটোপ্লাজমের বিভাজনটা এত কঠিন না, 5টা ধাপ নাই, জাস্ট মিডল বরাবর ভাগ হয়ে যাবে। এখন এই বরাবর তো আমার কোষ প্রাচীর তৈরি করতে হবে, তাই না? কারণ এগুলা তো কোষ প্রাচীর, তাহলে এই বরাবর আমার কোষ প্রাচীর তৈরি করতে হবে। তাহলে তোমাদের তো আমি শিখাইছি যে কোষ প্রাচীরের উপাদানগুলো কি কি, তাহলে এখন আমার ওই উপাদানগুলো এখানে জড়ো হবে, তাই না? তো এই যে বিষুবীয় অঞ্চল বলছে, এই যে মাঝ বরাবর, বিষুবীয় অঞ্চল মানে মাঝ বরাবর, এই এখানে কি হয়, এই যে তোমার এই যে প্লাজমোলেমা নামক ঝিল্লি তৈরি হয়। আচ্ছা, তারপর কি, এই যে দেখো এই যে কোষ প্লেটের উপরে, আচ্ছা মাঝখানে প্রথমে একটা কোষ প্লেট তৈরি হয়, এখানে যে ডট ডট দেখছিলা না, ওটা একটা কোষ প্লেট তৈরি হয়, ওইখানেই তোমার কোষ প্রাচীর তৈরি করা পড়ে। পরে কোষ প্লেটের উপর দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলা জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। দেখছো এই জিনিসগুলো জমা হয়ে আস্তে আস্তে ওটা কি প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এগুলো তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে। কোষ প্রাচীর তৈরি হলে দুইটা কোষ আলাদা হয়ে যায়। দেখছো, এখন দেখো সাইটোকাইনেসিস না হইলে ক্যারিওকাইনেসিস চলতে থাকবে। এখন অবশ্যই তুমি তো ক্যারিওকাইনেসিসের দুইটা নিউক্লিয়াস তৈরি করছো, এখন তো তোমার অবশ্যই সাইটোকাইনেসিস তৈরি করা লাগবে, না হলে তো কোষ তৈরি হবে না। নিউক্লিয়াস তুমি দুইটা তৈরি করার লাভ আছে? যদি সাইটোপ্লাজম ভাগই না করে দাও তাহলে তো কোষ তৈরি হবে না, কারণ কোষ মানে তো সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুইটাই থাকা লাগবে। তাইলে কোনো কোনো কোষে যদি সাইটোপ্লাজম না হয়, শুধু ক্যারিওকাইনেসিস হইতেছে, মানে নিউক্লিয়াস ভাগ হয়ে যেতেছে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস, তাহলে ওইটারে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে, একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। এই যে ডাবের পানি একটা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ, এটাই আসে এমসিকিউ আসে। ঠিক আছে, তাইলে আর এই যে বহু নিউক্লিয়াস, ফলে ক্যারিওকাইনেসিস যদি চলে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে, এগুলারে বলে সিনোসাইটিক। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সিনোসাইটিক, আর প্রাণী কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। মনে রাখবা, প্রাণী কোষের আগে প আছে, প্লাজমোডিয়ামের আগে প আছে। ঠিক আছে, প প। আর উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে। ঠিক আছে, তাহলে সিনোসাইট কি, যদি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজম একটাই কিন্তু নিউক্লিয়াস আছে অনেকগুলো, মানে এই যে এরকম এরকম একটা গোল্লা, এই যে নিউক্লিয়াস অনেকগুলো, তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সিনোসাইটিক, প্রাণী কোষ হলে কি প্লাজমোডিয়াম। শেষ। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আমি অনেক চিল্লাইছি, তোমরা যদি এগুলো পড়ো দেখবা যে আমি যা বলছি তাই আছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ মাইটোসিসের গুরুত্ব, এটা ঘ নাম্বারে আসবে। ঠিক আছে, ঘ নাম্বারে আসবে। তো তোমাদের এই হেডলাইনগুলো পড়বা আর ভিতরে রিডিং দিবা। ঠিক আছে, যদি রিডিং দাও তাহলে হেডলাইন যদি মনে থাকে, তোমাদের মনে থাকা লাগবে হেডলাইন, পারলে হেডলাইনগুলো পড়ে খাতায় লিখবা। তাহলে প্রত্যেকটা হেডলাইনে আমি ব্যাখ্যা করছি। যে কোনো দেহের গঠন আর বৃদ্ধির জন্য মাইটোসিস লাগেই, যে কোনো দেহের গঠন ও বৃদ্ধি। তাহলে দেহের গঠন ও বৃদ্ধি এটার জন্য তোমার কি লাগবে, যে কোনো দেহের গঠন আর বৃদ্ধি এটার জন্য তোমার ই লাগতেছে মাইটোসিস লাগতেছে। তারপরে যে বংশবৃদ্ধি, হ্যাঁ বংশবৃদ্ধি দেখো এক কোষী জীবের মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এটাও পড়াইছি। এন্ড জননাঙ্গ সৃষ্টি ও জননাঙ্গের কোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি, এইটাও মাইটোসিস কোথায় কথা হয়, জননাঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি এখানে মাইটোসিস হয়। এটা আমরা বলছিলাম নির্দিষ্ট আকার আয়তন, ওই যে বলছিলাম মাইটোসিসে যে দুইটা কোষ তৈরি হয় এরা কিন্তু মাতৃকোষের আকারের সমানই হয়। ফলে এই বিক্রিয়ার ফলে কি হয়, কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন বজায় থাকে। তারপর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ওই যে নিউক্লিয়াসও বিভাজিত হইতেছে, নিউক্লিয়াসের পর সাইটোপ্লাজম বিভাজিত হইতেছে। ঠিক আছে, নিউক্লিয়াস একবার, সাইটোপ্লাজম একবার। তো এই জিনিসগুলো এই জন্য ভারসাম্য রক্ষা হয়। ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা, এই যে দেখো একটা কোষে 2n আছে, এটা দুইটা কোষ তৈরি করতেছে, এই দুইটা কোষেও কিন্তু 2nই থাকবে। দেখো সমতা রক্ষা। ঠিক আছে, যদি বলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে কিন্তু মিওসিস, ধ্রুব রাখে কে মিওসিস। ঠিক আছে, ধ্রুব রাখে মিওসিস, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষা করে, সমান রাখে হলো কি মাইটোসিস। আর যদি ধ্রুব রাখে মিওসিস, ওটা কেন মিওসিস যখন পড়াবো তখন। যে কোনো ক্ষয়পূরণ তোমার কেটে গেছে বা উদ্ভিদের কেটে গেছে বা উদ্ভিদের ই করছো, ওই জায়গাগুলো ক্ষয়পূরণ করবে মাইটোসিস, যে কোনো ক্ষয়পূরণ মাইটোসিস। পুনরুৎপাদন মাইটোসিস। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, ওই যে মাতৃকোষের বৈশিষ্ট্য যা, নতুন কোষগুলো তৈরি হবে তার বৈশিষ্ট্য সেম, কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো কিছু কম বেশি হবে না, বুঝছো? যদি বৈশিষ্ট্য হুবহু রাখতে চাও, স্থিতিশীলতা রাখতে চাও, তাহলে এরকমই হবে। কারণ ওই যে 2n ক্রোমোজোম সংখ্যা ধ্রুব আছে, ক্রোমোজোম সংখ্যা সমান আছে। আর অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি, অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে তোমার ক্যান্সার, টিউমার সৃষ্টি হয়। বুঝছো?